স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজ আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে এবং আলোচনায় গুরুত্ব পাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও আপনি বিপদে পড়তে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, জানানোর চেষ্টা করব কোন বিষয়গুলো আপনার এড়িয়ে চলা উচিত, কোন দিকগুলোতে আপনার একটু বাড়তি সচেতন হওয়া উচিত। আপনিও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে বরাবরের মতো লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি জানাতে পারেন। ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমার সাথে যুক্ত থাকা একজন অভিজ্ঞ অ্যাটর্নি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি আলোচনাতে যাবার আগে একটু শুরুতে জানিয়ে আসতে চাই আপনাদের দর্শকদের সুবিধার্থে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সম্প্রতি নতুন একটি প্রস্তাব পেশ করেছে এবং সেখানে বলা হচ্ছে যে অভিবাসন সুবিধার জন্য আবেদনকারী যারা রয়েছেন তাদের সোশ্যাল প্ল্যাটফর্মের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, যে ইউজার নেমগুলো রয়েছে, সেগুলোও কিন্তু জমা দিতে হবে। এটি আসলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা কিংবা মত প্রকাশের যে একটি স্বাধীনতা অথবা অনলাইন আচরণ, সেটার উপর একটা উল্লেখজনক প্রভাব কিন্তু ফেলতে পারে। আমি একটু সংক্ষেপে জানিয়ে দিই প্রস্তাবে আসলে কি বলা হয়েছে। যারা গ্রিন কার্ড, নাগরিকত্ব, ভিসা, অ্যাসাইলাম কিংবা যে কোনো অভিবাসন সুবিধার জন্য আবেদন করবেন তারা বর্তমান এবং অতীতে ব্যবহৃত সকল সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর ইউজার নেম জমা দিবেন। এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে এটার উদ্দেশ্য হচ্ছে জাতীয় নিরাপত্তা রক্ষা করা, জালিয়াতি প্রতিরোধ করা এবং পরিচয় যাচাই। তবে পাসওয়ার্ড কিংবা ইনবক্সের ব্যক্তিগত যে আলাপ সেগুলো চাওয়া হবে না, কিন্তু প্রকাশ্যে পোস্ট কিংবা মন্তব্য বিশ্লেষণ করা হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র ফেসবুক পোস্ট দিচ্ছেন সেটাই, কিংবা ইনস্টাগ্রামে কোনো পোস্ট দিচ্ছেন সেটাই যাচাই বাছাই করা হবে না। সেই সাথে আপনি কোথায় কি ধরনের মন্তব্য করছেন, কোথায় লাইক, কমেন্ট কিংবা কি ধরনের রিয়াকশন দিচ্ছেন সেটাও কিন্তু যাচাই বাছাই করা হবে। এই তথ্য অভিবাসন ফাইলে 100 বছর পর্যন্ত সংরক্ষিত করা থাকবে এবং বিভিন্ন সংস্থার সাথে শেয়ার করা হবে। কি ধরনের প্রভাব ফেলতে পারে আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত, মত প্রকাশের স্বাধীনতা অনেকখানি সংকুচিত হয়ে যাবে। আপনি যেই বিষয়গুলো স্বাভাবিকভাবেই বলতে চান, সোশ্যাল মিডিয়ায় দিতে চান, সেগুলো হয়তো আপনি করতে পারবেন না। অনেকটা আপনাকে সচেতন হতে হবে। গোপনীয়তা লঙ্ঘন হবে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছদ্মনাম ব্যবহার করেন। এখন এই নিয়ম যদি চালু হয় তখন ছদ্মনাম ব্যবহারকারী ফেসবুক ইউজার কিংবা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইউজারের সংখ্যা বাড়বে। আরেকটা আশঙ্কার জায়গা কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে ভুল ব্যাখ্যা। আপনার কোন একটি নির্দিষ্ট পোস্ট, কোন একটা মন্তব্য যিনি যাচাই বাছাই করছেন তিনি আসলে কোন পারসেপশন থেকে দেখছেন, কোন প্রেক্ষাপট থেকে দেখছেন, কিংবা আপনি কোন প্রেক্ষাপটে কি লিখেছেন সেটা কিন্তু তার বোঝার উপায় নেই। তাই ভুল একটা ব্যাখ্যা হওয়ার ঝুঁকিও কিন্তু তৈরি হয়। বৈষম্যের শিকার বিশেষ করে মুসলিম, দক্ষিণ এশীয় কিংবা মধ্য প্রাচ্য ভিত্তিক সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, অতীতে তারা আসলে আমরা জানি অনেকভাবেই আসলে নানাভাবেই আসলে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এই নিয়মের ফলে বৈষম্য আরো বাড়তে পারে, সেই আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। এটা থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি? আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে সচেতন হতে হবে। এটার আসলে কোনো বিকল্প নেই। আপনি ধর্ম, রাজনীতি কিংবা বিতর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিছুটা এড়িয়ে চলা ভালো, কিংবা সে বিষয়ে যদি আপনি আসলে কোনো পোস্ট দেন দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দিবেন। প্রাইভেসি সেটিংস ঠিক করে রাখবেন। আপনি পাবলিকলি পোস্ট দিচ্ছেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করছেন, সেই বিষয়গুলো তো থাকছেই। মতামত, আপনার মতামত এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এখনোই প্রস্তাব পাশ করেনি। আমি বলছি এটা একটি প্রস্তাবিত পরিকল্পনা, এটার জন্য সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। আপনি যদি এইটার বিপক্ষে থাকেন তাহলে আপনি লিখিতভাবে আপত্তিও জানাতে পারেন। আইনি পরামর্শ নেওয়ার বিষয়ে এটা আসলে আসে যদি আপনি অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তবে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলতে পারেন। আমাদের সঙ্গেও আজকে একজন অভিজ্ঞ আইনজীবী যুক্ত হবেন আমার সাথে এই মুহূর্তে আলোচনার জন্য। অনলাইনে যুক্ত হচ্ছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার। অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপলা এবং টিভিএন সমস্ত দর্শক সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। জি, শুভ সন্ধ্যা। আলোচনা করব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হতে না পারলে পড়তে পারেন বিপদে। এটি আমাদের আলোচনার বিষয়। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এখন পর্যন্ত এই প্রস্তাবনা দিয়ে রেখেছে, এটি এখন পর্যন্ত পাস হয়নি, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটিতে কিংবা বিভিন্ন কমিউনিটিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় এক ধরনের আতঙ্ক কাজ করছে। অনেকেই অনেক বিষয় আসলে স্বাধীনভাবে লিখতে পারছেন না, স্বাধীনভাবে মন্তব্য করতে পারছেন না। কারণটা কি?
ধন্যবাদ। আপনি যে এতক্ষণ যদি ব্যাখ্যা করলেন খুবই সঙ্গতিপূর্ণ এবং খুবই সুন্দর হয়েছে, কারণ হলো অনেক সুন্দর করে বলা হয়েছে যাতে মানুষ বুঝতে পারেন। তো তারপরেও কিন্তু আরও একটা জিনিস আমি সংযুক্ত করতে চাই এর সাথে, যে শুধুমাত্র যিনি অ্যাপ্লিকেশন করলেন আবেদনকারী তার ইনফরমেশনই চাচ্ছে তা কিন্তু না। যে যে প্রস্তাবনা এসে ডিএইচএস এর কাছ থেকে যে সেটা হলো ইস মোর দ্যান দ্যাট। শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট না, যিনি করছেন পিটিশনার তার এবং এমনকি ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং চিলড্রেন যারা কিনা আপনার মাইনর, তাদের ইনফরমেশন তারা চাচ্ছেন। এটা কিন্তু প্রস্তাবনা পাবলিক কমেন্টের জন্য দেওয়া হয়েছে। প্রায় সময় আমরা দেখি পাবলিক কমেন্টস জন্য দেওয়া যেটা ফর্মালিটি মেনটেন করা হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেগুলোকে কার্যকর করা হয়ে থাকে। সুতরাং এই পাবলিক কমেন্টস ঠিক কতখানি প্রভাবিত করতে পারবে তাদের ডিসিশনকে, সেটা বোঝা এখনো আমাদের জন্য সম্ভব না পুরোপুরি। কিন্তু এটা খুব ডিভাস্টেটিং আমার কাছে মনে হচ্ছে সমস্ত দিক থেকে। লিগালি এটা নট টেনেবল, কারণ আলটিমেটলি যিনি আপনার পরিবারের সবাই তো আপনার সাথে সম্পর্ক ভালো নয়, তারা কেন তারা এগ্রি করবে তাদের ইনফরমেশন দেওয়ার জন্য, সেটা একটা কথা থাকবে। এবং তাদের ইনফরমেশন পরিবারের সবাই যে একরকম মতামত প্রকাশ করে থাকেন, একরকম মতামত পলিটিক্যাল বলেন, সামাজিক বিষয় বলেন, তাও তো সঠিক না। সুতরাং কোন মতামত কেউ কীভাবে এটাকে হোমল্যান্ড সিকিউরিটি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে সে অ্যাপ্লিক্যান্টের বিপক্ষে যাবে এবং আলটিমেটলি সে পাবে না, কিন্তু তার কোনো যে তার প্রস্তাব ডিজায়ারের যে অ্যাডভান্টেজ বা সুবিধা যেটা পাওয়ার কথা পাবে না, উল্টো সবাই কিন্তু অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হতে পারে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ডিভাস্টেটিং। এটা টু গ্রেট এক্সটেন্ট আমার কাছে মনে হচ্ছে আনকনস্টিটিউশনাল। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এটাকে কনস্টিটিউশনালিটি বুঝি, আমরা এটাকে চ্যালেঞ্জ করছি, তখন পর্যন্ত কিন্তু এটা এক ধরনের আইনের মধ্যে পরিগণিত হবে। সুতরাং ইটস ভেরি ওয়ারিসাম এবং আপনার এটা ডিভাস্টেটিং একটা নিউজ ফর এভরিওয়ান। ওরা এটাকে ডিএইচএস বলছে এটাকে সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার কালেকশন যতগুলো আছে। এবং এটা আরেকটা সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি হয়তো অনেক সময় আপনি জানেন অথবা আমরা নিজেরা অনেক সময় ভুলে যাই যে আগে আমরা কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করেছি, কিন্তু এখন আমরা ওটা হয়তো ইউজ করেন না। আপনি কিন্তু যখন সেই ফর্মগুলোতে আপনাকে চাইবে যে আপনি সেই ইনফরমেশন দেন, আপনি হয়তো সেই ইনফরমেশন আপনার কাছে আর নেই। ইটস কোয়াইট পসিবল। আপনারা অনেকে জানেন myspace.com করে একটা ফেসবুক আসার আগে একটা ছিল, আরেকটা অ্যাপ ছিল যেটা ফেসবুকের মতোই, ফেসবুকের বলি একটু পুরনো, কিন্তু আমরাও সেটার মধ্যে ছিলাম। কিন্তু এখন যদি আমাকে আপনি বলেন যে ওটার ইনফরমেশন আমাকে বলেন যে দেওয়ার জন্য, আই উইল নট বি এবল টু। আমার ইউজার নেম কি পাসওয়ার্ড দূরে কথা, ইউজার নেম আমার মনে নেই। তো এরকম তো আপনার অনেক ঘটনাই হতে পারে যেখানে আপনি অন্য একটা প্ল্যাটফর্ম ইউজ করেছেন কিন্তু জাস্ট ফরগট ইট। এখন এই নাম্বারটা, এই ইনফরমেশন আপনি না দিতে পারলে ধরে নেওয়া হবে যে আপনি উইথহোল করেছেন, যে এটা আপনার কাছে না, আপনি ইনোসেন্টলি এবং সাধারণভাবেই আপনার এটা এই মুহূর্তে আপনার জানাই নেই। ইউ লস্ট ইট, ইউ ডু নট ইউজ ইট এনিমোর। সো আপনাকে যদি বলা হয় যে যেসব প্ল্যাটফর্ম ইউজ করেছেন তার ইউজার নেম পাসওয়ার্ড, আমরা ইট ইস রিয়েলি মোস্ট অফ দ্য টাইম ইম্পসিবল। এবং এটা আসলে গুড ইন্টেনশনে করা হয়েছে বলে মনে হয় না। যদি আমি একটু দেখলাম এদের যে কথাগুলো ডিএইচএস বলেছে, সেখানে তারা এটাকে বলেনি যে এটাকে ইউজ করবে তাদের অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করতে, এগুলোকে ইউজ করবে তাদের অ্যাপ্লিকেশনকে ডিনাই করতে। তো ভেরি রিডিকুলাস ইন দ্যাট সেন্স যে কোনো একটা প্রপোজাল আসতে পারে যে আমরা তোমাদের এইগুলো আমরা ব্যবহার করবো, তোমাদেরকে ডিনাই করতে, তুমি আমাকে ইনফরমেশন দাও। মানে ইটস লাইক রিডিকুলাস টু স্পিক দ্য ট্রুথ, ইটস রিডিকুলাস। ধন্যবাদ। জি, আমরা একটু টেলিফোন নিয়ে আসি। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু শুনে আসি দর্শকদের প্রশ্ন। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, বলুন। আমার দুইটা একটু ডিফারেন্ট কোয়েকশন আছে। আমার প্রথমটা হলো কি, পিটিশনার ইউএস সিটিজেন মায়ের জন্য অ্যাপ্লাই করেছে, সো 6 মান্থের উপরে হয়ে গেছে এবং মায়ের ভিজিট ভিসা আছে, উনি এসে চলে গেছে। উনি গভর্নমেন্ট টিচার, উনার পাসপোর্ট গভর্নমেন্ট পাসপোর্ট। সো
সো আমার কোয়েকশন হলো কি উনি এসে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হলে উনার কি কি ফাইল করতে হবে, এন্ড সেকেন্ড কোয়েকশন উনি কি এই গভর্নমেন্ট যে পাসপোর্ট আছে ওইটা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না ওই পাসপোর্ট ওইটা চেঞ্জ করতে হবে, এইটাই হলো কি একটা কোয়েকশন। আর সেকেন্ড কোয়েকশন হলো কি অ্যাসাইলাম কেস গ্রান্ট হওয়ার পরে ক্যাটাগরি CO8 এর ওয়ার্ক পারমিট পাইছে, কিন্তু ওইটা A5 ক্যাটাগরি করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে আর ওইটা কি ফিস দিতে হবে কিনা। অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে পাইছে CO ক্যাটাগরি ওয়ার্ক পারমিট। এই দুইটাই কোয়েশ্চন, যদি বুঝতে হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন প্লিজ। ধন্যবাদ। আমি যদি বুঝতে গেলে আপনার মা যদি সিটিজেন যিনি তার মা এসে চলে গেছেন, আমি যেটা বুঝলাম, চলে গেলে তার অ্যাডজাস্টমেন্টের কোনো প্রশ্ন নেই। আর যদি এখানে থেকে যান তাহলে প্রশ্ন অ্যাডজাস্টমেন্ট করার প্রশ্ন আছে। অ্যাডজাস্টমেন্ট অবশ্যই করা যায়, সেটা হলো আপনার 3 মাস অ্যাটলিস্ট 90 ডেজ পরে আসার উনি করবেন। আর দ্বিতীয়ত হলো যে উনি যদি আছে ওনার যে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো বাধা নেই, অ্যাডজাস্টমেন্ট আমি যেটা বললাম, উনি যদি চলে যেয়ে থাকেন আর সরকারি যেটা উনি বলছেন যে ওনার পাসপোর্ট, তাতে কোনো বাধা নেই। আমি যাতে কোনো অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে কোনো বাধা আমি দেখি না। কারণ যদি আসার সময় সমস্যা হয়, অনেক সময় ইমিগ্রেশন অফিসার হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার পারমিশন আছে কিনা, বাট ওয়ান্স ইউ আর হিয়ার আমি কোনো সমস্যা দেখি না। আর যেটা আপনার বলছেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্রান্ট হওয়ার পরে A5 করা অবশ্যই। C8 পাওয়ার অর্থ হলো যে হয়তো ওটা আপনার খুব কম সময়ের মধ্যে ওই অ্যাপ্লিকেশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন গ্রান্ট হয়েছে এবং আপনার অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার মধ্যে খুব কম সময় ছিল, যে কারণে হয়তো খুব কম সময় পেয়েছেন। বাট ইউজুয়ালি ওটা আর আপনার যখনই ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় সেটা কার্যকরী না অফিসিয়ালি, বাট এটা আপনার কাছে তো ফিজিক্যাল কার্ডটা থেকেই যাচ্ছে। আর সেকেন্ড হলো যে যদি আপনি প্রথম যখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্রান্ট হওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন কোনো সরকারি কোনো ফি আপনাকে দিতে হবে না প্রথমবারের জন্য। ধন্যবাদ। জি, আমরা আরো একটু টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে? আমি বলবো। জি দর্শক, আমি আপনার জুয়েল প্রশ্নটি করুন। প্লিজ বলুন। হ্যাঁ, আমি জুয়েল পেনসিলভেনিয়া থেকে বলছিলাম আর কি। জি আমার ডকুমেন্ট ইমিগ্রেশন অফিসে আমার মার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমি US সিটিজেন। আমার মা 2024 ফেব্রুয়ারিতে ডকুমেন্ট কোয়ালিফাইড, সব কিছু ঠিক আছে ওনার, এবং ওনার ইন্টারভিউ ডেট আসছে আপনার মিডলে মে 16। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি তো ডকুমেন্ট কোয়ালিফাইড 2024, তখন 2023 এর ট্যাক্স রিটার্ন এবং এফিডেভিট সাপোর্ট দিয়েছিলাম আমি আর আমার ওয়াইফ জয়েন্টলি। এখন কি ওনার ইন্টারভিউ ডেটের আগে কি আমাকে আবার I-864 এবং রিটার্ন ট্রান্সক্রিপ্ট এগুলো কি আবার আমাকে ইয়াতে প্রোফাইলে কি আবার আপলোড করতে হবে, নাকি এগুলো হাতে নিজে দিতে হবে? বেসিক্যালি I-64 কি জয়েন্টলি I-64A দুটা কি দিতে হবে এখন আবার ইন্টারভিউর আগে? আপলোড করতে হবে এবং ইন্টারভিউ দেওয়ার সময় দিতে হবে, এটা আমার প্রশ্ন আর কি। প্রথমত হলো আপনি দিলে অবশ্যই ভালো হয়। আপনারা 864A যেটা আপনি বলছেন সেটা আসলে দেওয়া লাগে যদি আপনি জয়েন্ট ট্যাক্স রিটার্ন করে থাকেন ফাইল, এবং যদি আপনার ইনকাম অবশ্যই দুজনের ইনকাম আপনি ধরেছেন যে আপনার স্পন্সর করার জন্য, আর আপনাকে সেক্ষেত্রে 864A লাগবে, আদারওয়াইজ লাগে না। কিন্তু প্রায় সময় আমরা দেখি যে আমাদের মোট ইনকামটা ইউজ করা হয় যে আপনার স্পন্সর করার ক্ষেত্রে, সেক্ষেত্রে 64A লাগবে। আর আপনার আপলোড করলে ভালো হয়, অথবা আপনি হাতে নিয়ে গেলেও সমস্যা নেই। আর যেহেতু এটা উপরে খুব একটা হবে না, কারণ আপনি মাত্র এপ্রিল মাসে আপনাদের আমাদের সময় গেছে ফাইল করার জন্য, আর এক্সটেনশন আপনি নিতে পারতেন। সুতরাং সেফ সাইড হলো আপনি এগুলো আপলোড করে দেওয়া, না হলে আমি খুব একটা সমস্যা দেখি না। আলটিমেটলি আপনার অনেকেই সবার ফাইল করতে পারেন এক্সটেনশন নিয়ে থাকেন। ধন্যবাদ। জি, আর একটু টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জি দর্শক, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি ব্রুকলিন থেকে বলছিলাম। আমি 2000 শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি দর্শক, বলুন। হ্যাঁ, আমি 2024 সালের মার্চে আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো
এখন 2025 সাল অলমোস্ট মার্চ এপ্রিল মেও চলে আসছে। জাস্ট আমি শুধু রিসিপ্ট লেটারটা পাইছি, আমি কিন্তু এখনো লাইক কোনো ডকুমেন্ট বা আর কোনো লেটার পাই নাই, বা এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা তাও জানি না। আমি অনলাইনে দেখছি এটা আমার রিসিপ্ট লেটার মেয়েরা, ওরা জাস্ট বলছে ওরা মানে অ্যাক্টিভলি মানে চেক করতেছে, বাট ওদের কাছে আর কোনো আপডেট নাই। ওকে, এটা কি আর কতদিন লাগবে এটা কি যদি জানার জন্য ফোন দিয়েছিল। আপনার যে ক্যাটাগরির কথা বলছেন, আপনার মায়ের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এই ক্যাটাগরিতে প্রায় 17 মাস আপনার একটা মিডিয়ান টাইম আছে, যেটাকে বলি আমরা প্রসেসিং টাইম। এটা আপনার কথা বলছে 1 বছরের বেশি, 17 মাস এখনো হয়তো হয়নি। আর যদি হয়েও থাকে মাত্র 17 মাস, একটু অপেক্ষা করবেন, কারণ ইউজুয়ালি মিডিয়ান টাইম ডাজ নট মিন যে আপনাকে 17 মাসের মধ্যেই দিতেই হবে। তবে যদি 17 মাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনে না আসে, মানে কোনো মানে আপনার এটা ডুপ্লিকেট না হয়, তখন আপনি ইনকোয়ারি করতে পারেন অবশ্যই। তার আগে কিন্তু ইনকোয়ারি করা যাবে না। ধন্যবাদ। জি, আশা করি দর্শক তার প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছেন। পরবর্তী প্রশ্নে যেতে চাই। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাইছিলাম, আমার মা বাবা আপনার 2013 আসছিল বিজিতে, তারপর 15 চলে গেছিল। তো আমার বাবা মারা গেছে রিসেন্টলি, তো আমার মায়ের জন্য অ্যাপ্লাই করছিলাম বিজিতে আবার, তো এখনো পেন্ডিং বলতেছে। কি করতে হবে বা কতদিন অপেক্ষা করতে হবে বা কি করণীয়? ধন্যবাদ। আমি একটু বোঝার জন্য বলছি যে পেন্ডিং মানে আপনি অ্যাপ্লিকেশন করার পরে তো আপনাকে একটা সাধারণত ভিজিট ভিসা যারা করেন অ্যাপ্লিকেশন, তাদের একটা ইন্টারভিউ ডেট দেওয়া হয়। তো ইন্টারভিউ ডেট যদি আপনি পান, তাহলে অবশ্যই আপনি এখন ইন্টারভিউ ডেট অনুসারে যাবেন। কিন্তু পেন্ডিং মানে আমি জিনিসটা পুরোটি বুঝতে পারছি না যে কী বলছেন এখানে পেন্ডিং দেওয়া দেখা থাকে। দর্শক আছেন আমাদের সাথে? আচ্ছা, ওনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে একটা প্রশ্ন নেই, তারপরে আমি টেলিফোনে যাব। এমডি আব্দুর রকিব তিনি বলছেন, গাড়ির টিকিট যেমন স্পিডিং কিংবা লাইট ভায়োলেশন কি ডিপোর্টেশনের কারণ হতে পারে কিনা পেন্ডিং অ্যাসাইলামের ক্ষেত্রে? ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে। সাধারণভাবে হলো যে যেগুলো ক্রাইম নয়, এগুলোকে ভায়োলেশন, আপনি প্রথমেই দেখেছেন কত ভায়োলেশনগুলো। তো ভায়োলেশন মানে এখনো ভায়োলেশন মানে পুরো ক্রাইম না, অফেন্স না, সে কারণে আপনি এটা আপনার এই আওতায় আসার কথা না। সুতরাং এনিওয়ে ইট ইজ বেটার টু বি সেফ। যেগুলো আপনার ক্রাইম আছে, অফেন্স আছে, সেগুলোর জন্য এখনো পর্যন্তই আপনার ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনার সমস্যাজনক। তবে অ্যাজ আই সেড, বর্তমানকালে কিন্তু অনেক সময় অনেক আইন মানা হচ্ছে না। আপনার দেখবেন যে এমনকি ইউআইআর থেকেও অনেক মিসলিডিং ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেটা নিয়ে এআইএলএ মানে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন বলে যাচ্ছে যে এইসব ইনফরমেশন না দেওয়ার জন্য। কিন্তু স্টিল ইউআইআর মানে হলে ইমিগ্রেশন রিভিউ, যেটা আমরা বলি ইমিগ্রেশন কোর্ট, এবং তাদের ওয়েবসাইট থেকে। সুতরাং দেয়ার আর লটস অফ থিংস নাও হ্যাপেনিং, যেগুলোর হিসেব কিন্তু লয়ার্স আমরাও দিতে পারছি না। এমনকি আমাদের যে সংগঠন, সেখান থেকে অনেক রকমভাবে আমরা এইরকম কোশ্চেনগুলোর সম্মুখীন হচ্ছি। কারণ হলো অনেকগুলোই আপনার ঠিক আইনটাকে পুরোপুরি মানা হচ্ছে না, এটা আমরা সবাই জানছি। সুতরাং যদিও আমরা জানি যে আপনার ভায়োলেশন কোনো ক্রাইম না, স্টিল ট্রাই টু অ্যাভয়েড এনিথিং লাইক দ্যাট। জি, আমরা টেলিফোনে চলে যেতে চাই। দর্শক কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাইদ বলছিলাম সেখান থেকে। আপু, আমার 3টা কোয়েশ্চেন ছিল। আমি অ্যাসাইলাম ক্লেম করার পরে 150 ডেজের পরে মে মাসের 30 তারিখে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করি। এখন ওয়ার্ক পারমিটটা কি 30 দিনের মধ্যে আসবে অথবা না আসলে একটা কেস সম্বন্ধে আমি জানতে চাচ্ছিলাম, যে রোজারিও ভার্সেস ইউএসসিআইএস অ্যাক্ট, ওইটা যদি একটু কাইন্ডলি বলতেন। এবং সেকেন্ড নাম্বারটা কোয়েশ্চনটা হলো, আমরা কি যারা অ্যাসাইলাম মানে করেছি, আমরা কি রিয়েল আইডি মেক করতে পারবো? আর 3 নাম্বার কোয়েশ্চন হইলো, ওই যে রিসেন্টলি একটা বিল নাকি আপডেট হয়েছে, ওই যে যারা অ্যাসাইলাম ক্লেম করবে তাদের জন্য ওয়ার্ক পারমিট 6 মাসের জন্য তারা নিতে পারবে, 6 মাস পর পর রিনিউ করতে হবে। এখন আমরা যারা আমরা কোনো ইতিমধ্যে অ্যাপ্লাই করে ফেলেছি, আমরা কি মানে এইটার ভিতরে মানে পড়বো কি পড়বো না?
এই তিনটাই কোয়েশ্চন। জি ওকে, ধন্যবাদ। অনেকগুলো কোশ্চেন। আমরা কি রিয়েল আইডি মেক করতে পারবো? জি 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 আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনি রিয়েল আইডি করার ক্ষেত্রে যেসব আপনি ডিএমডিতে গেলে আপনি দেখবেন তার যে এগুলো আছে সবাই অনেকেই পাচ্ছেন, যেমন আপনার পাসপোর্ট, আপনার আইডেন্টিফিকেশন যেগুলো থাকতে হবে সেগুলো দিতে হবে। আপনার যদি থাকে অবশ্যই আপনি পারবেন। সবাই অনেকেই পাচ্ছে, যারা আমাদের ক্লায়েন্ট আছে তারা কিন্তু রিয়েল আইডি করছে। অর্থাৎ অ্যাসাইলাম করলেও রিয়েল আইডি করা যায়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার অনেকগুলো প্রশ্ন করার কারণে আমি খুব পাচ্ছি। পরবর্তী প্রশ্ন ছিল আপনার যে যারা অ্যাসাইলাম করেছেন, যে প্রস্তাব আছে যে 6 মাসের ব্যাপারে আমি এখন পর্যন্ত কোনো রকম ভাবে করিনি, যে 6 মাসের যেটা আছে এরকম কি কোনো বিল পাস হয়েছে যে ওয়ার্ক পারমিট 6 মাস? আমি এখনো কিছু পাইনি, সুতরাং সামথিং নিউ টু মি। লাইক এখন যেহেতু প্রত্যেকদিন অনেক কিছু আছে, আমি ঠিক করতে পারি আই ডি নট সি এনিথিং লাইক দ্যাট। তো আর আপনি একটা কেসের একটা কথা বলছেন, এটা একটা রীতিমতো আলোচনার বিষয়। আমার মনে হয় বিল প্রস্তাব হতে পারে, এখন পর্যন্ত এরকম বিল পাস হয়েছে আমরাও আসলে গণমাধ্যমে এরকম কোনো সংবাদ পাইনি যে বিল পাস হয়েছে। আরেকটা বিষয় অশোক কর্মকার এখানে আসলে একটু বলবেন কিনা যে এখন যেহেতু এরকম একটা টালমাটাল পরিস্থিতি, অনেক রকমের মিথ কিন্তু বাজারে ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়টাতে একটু কিছু বলবেন কিনা? প্রথমত হলো অনেক সময় আপনার অনেকে মিট ইচ্ছাকৃতভাবেও করেন, অনেকে না বুঝিয়ে করেন। সুতরাং একটা অথেন্টিক সোর্স থেকে সবসময় নেওয়ার চেষ্টা করেন। USCIS.gov-তে আপনারা যেতে পারেন, যেখান থেকে দেখতে পারেন। EIL এর ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। কিছু তারপরে যদি আপনার নিউ ইয়র্ক টাইমসের ওখানে যান, অনেক সময় তাদের ওখানে যে তথ্য থাকে সেগুলো অথেন্টিক। এর বাইরে আপনার অন্যান্য যেমন CNN ওখানে থাকে কিছু, অবশ্যই সেখানে CNN বা যেগুলো মেইন মিডিয়া আউটলেট সেখানে থাকতে পারে। এর বাইরে যখন আপনার কোনো ইনফরমেশন আপনার নিবেন বা কোনো কিছু সেটাকে শুনবেন, একটু যাচাই করে নিতে হবে যেটার সাথে। তার কারণ হলো ভুল তথ্য দ্বারা আপনার অনেকেই ঘোলা জলে মাছ শিকার অনেকেই বলেন, সেটাও করে থাকেন। অনেকেই না বুঝিয়ে করে থাকেন, অনেকেই মানুষকে বেশি করে আমি কি বলি প্যানিক করা হচ্ছে। এটাও আমি দেখেছি বিভিন্ন সময়, এত বেশি প্যানিক হচ্ছে মানুষকে করা হচ্ছে যে আপনি যেন ঝাঁপ দিয়ে পড়েন এখনই। যদি কোনো আপনার কি বলছেন আপনার কোনো কিছু করা না হয়ে থাকে আপনি এখনই করুন। প্রথমত হলো আমি আগেও বলেছি যে আপনার যদি রিয়েলি কোনো সিগনিফিকেন্ট এবং মেরিটোরিয়াস কোনো ক্লেম না থাকে, ডোন্ট গো অ্যান্ড জাম্প ফর সামথিং। এটা আপনার কেসকে আরও দুর্বল, শুধুমাত্র না আপনার বিপজ্জনক হয়ে যাবে। কারণ অবশ্যই আপনি যত বেশি বিপদে পড়বেন, লয়ার হিসেবে আমাদের বেশি লাভ হবে। সুতরাং ইউ আর নট হিয়ার টু মেক মাই মানি। আপনার নিজেকে নিজের সেফটি করতে হবে। সুতরাং আপনি আগে মানে আমি যেটা বারবার বলে যাচ্ছি যে কথা, আপনি কোনো লোক বিপরীত নিয়ে আপনি যদি এতদিন ধরে যদি কোনো অ্যাপ্লিকেশন না করে থাকেন, নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে আপনি করেননি। আর এখন যখন সমস্যার সময়, তখন আপনাকে যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি করতে যান, যখন এখানে অনেকগুলো বিষয় এখন আমরা অনেকে আলোচনা করলাম, অনেকগুলো জড়িত থাকে, তখন আপনার সম্ভাবনা কি বাড়বে না কমবে, একটু যুক্তিভাবে চেষ্টা করবেন নিজেকে। ইফ ইউ ডিড নট ডু ইট ফর দ্য লাস্ট 10 years, এখন কেন আপনার জন্য বেশি মনে হলো যে এই সময় আপনার জন্য সুবিধাজনক হতে পারে। যদি প্যানিক হওয়ার মানেই হলো এই নয় যে লয়ারের টাকা বাড়ানো আপনার প্রয়োজন, আপনার নিজের সেফটি আপনার কাছে। সো লুক বিফোর ইউ লিভ, ডোন্ট গেট প্যানিক। এখন আপনি দেখছেন যারা আজকে প্রস্তাবনা হয়েছে, যারা সেলফ রিপোর্ট করবে তাদেরকে এখন এক ধরনের কি বলা যায় পেমেন্ট করা হচ্ছে $1,000, রাইট, ইনসেন্টিভ, যে আপনি যদি সেলফ রিপোর্ট করেন। তার মানে যাচ্ছে যে আমরা যেটা আগেই বলছিলাম যে ডিপোর্টেশন করা সম্ভব হচ্ছে না। এত লোককে প্রথমত ইনকারসিরেট করা, তাদেরকে অ্যাপ্রিহেন্ড করা, তারপর তাদেরকে ডিটেনশনে নেওয়া, তাদেরকে কোর্টে যদি নিতে হয় কোর্টেও নিতে হবে, সমস্ত কিছু প্রসেস করতে দেখা যাচ্ছে প্রত্যেকটা লোকের পেছনে, এলিয়েনের পেছনে তাদের কাছে, আনডকুমেন্টেড সিটিজেনের পেছনে তাদের খরচ হয়। এবং 17,000 টেলিফোনে চলে যেতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জর্জিয়া থেকে ডালিয়া বলতেছি। আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এই 1 তারিখে আমার হাজবেন্ডের ইন্টারভিউ ছিল। তো অফিসার তাকে বলছে যে তাদের একটু সময় লাগবে। তো 22G ফর্মটা দিয়েছে, বলছে ইমেল দিয়ে জানাবে। এখন আমাদের কি কোনো কিছু করণীয় আছে এখন, নাকি আমরা কি করব? একটু পরামর্শ দিলে ভালো হতো।
ধন্যবাদ। প্রথমত হলো এরকম ইন্টারভিউর পরে অনেকটা সময় ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে সাধারণত অনেক সময় আপনাকে বলা হয় যে আপনি অপেক্ষা করুন, আমরা একটু এটা নিয়ে কাজ করছি। এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বলে। তো এই মুহূর্তে আমি দেখি না আপনাদের ঠিক কিছু করণীয় আছে, জাস্ট ওয়েট যে দে উইল গেট ব্যাক টু ইউ, এবং তখন তার ভিত্তিতে যে ডিসিশন হোক, হোপফুলি দে উইল মেক এ গুড ডিসিশন, পজিটিভ ডিসিশন ইন ইউর ফেভার। যদি না হয় তাহলে তারা বলবে যে কেন তারা এটাকে নেগেটিভ ডিসিশন নিলেন, তখন দেন ইউ ক্যান টেক নেক্সট স্টেপ। আনটিল দ্যাট টাইম আই ডু নট সি দ্যাট ইউ হ্যাভ টু ডু এনিথিং এলস। ধন্যবাদ। আরো দর্শকরা আছেন, আমরা চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর নেবার, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। আমাদের অতিথি সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গে থাকুন। টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে। আজ আমরা কথা বলছি ইমিগ্রেশন নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার। আলোচনায় গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন না হলে পড়তে পারেন বিপদে। সাম্প্রতিক প্রেক্ষাপটে অনেক বেশি সচেতন থাকতে হচ্ছে, চলাফেরা কিংবা প্রতিদিনের কাজকর্মে সবকিছুতে অনেক বেশি বাড়তি নজর দিতে হচ্ছে। টেলিফোন নিয়ে আসি, তারপরে আমরা আবারও আমাদের আলোচনা শুরু করব। দর্শক কে আছেন সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি বাফেলো থেকে আসমা বলতেছি। আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি 2020 সালে গ্রিন কার্ড দিয়ে। আমি এখনো গ্রিন কার্ডধারী। তো ওনার ডকুমেন্টস কোয়ালিফাইড হয়েছে 2022 সালে নভেম্বরের 10 তারিখ। এরপর থেকে ওনাকে 2 মাসের ইমেল দিতেছে। কিছুদিন আগে গত 2 মাস আগে ওনার আবার পুলিশ ক্লিয়ারেন্স চাইছে ওরা, আমি দিছি। এখন আবার ওনারা 2 মাসের ইমেল দিচ্ছে। আমি কি জানতে পারি কবে নাগাদ আমার হাজবেন্ডের ইন্টারভিউ ডেট পেতে পারি? জি, ধন্যবাদ। বলা মুশকিল, কারণ হলো আমাদের জানি আপনার প্যান্ডামিকের সময় থেকে যে ব্যাকলগ শুরু হয়েছে, সেই ব্যাকলগ এখনো যাচ্ছে না। সুতরাং অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় যে ইউএস এম্বাসিও আপনাকে কোনো ডেট দিতে পারছে না। আমরা অনেক সময় করেছি চেষ্টা, বিকজ তাদেরও কোনো রকম কোনো স্কোপ নেই বলার যে এক্স্যাক্টলি কতদিনে তারা পারবেন। তবে যখন আপনাকে সময় দিচ্ছে বারবার, খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে। তার কারণ হলো অনেকটা কিন্তু জট যেটা অনেকটা কিন্তু কমে গেছে আগের তুলনায়। আমরা অনেক বেশি লোককে দেখছি যে তারা ইন্টারভিউ দিচ্ছে। ধন্যবাদ। জি, অশোক কে কর্মকার, একটা বিষয় একটু স্পষ্ট হই, এটা আমার মনে হয় যে অনেকের মধ্যেই দ্বিধা আছে। সেটা হচ্ছে এই যে ব্যাকলগের কথা বলছিলেন, যে অনেকের আসলে ডেট আসে না, ইন্টারভিউর ডেট আসে না, হিয়ারিং ডেট আসে না, আবার অনেকের ডেট আসে কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি তারা ফেস করতে চাচ্ছে না। বিশেষ করে যারা অ্যাসাইলাম সিকার আছেন, তারা ভাবছেন যে এই পরিস্থিতিতে তারা আসলে ফেস করবে না, তারা একটু ডিলে করে সামনের দিনগুলোতে দেখা যাক কি হয়। আপনি একটু ব্যাখ্যা করবেন কিনা আসলে পরিস্থিতিটা কি, কিংবা কোনটা করলে ভালো হবে? ধন্যবাদ। আপনি দুটো একটা অ্যাসিলাম শিকারীদের প্রশ্ন থাকে, যেটা অ্যাসিলাম অবশ্যই এই দেশের মধ্যেই অবশ্যই করছেন। সুতরাং এটা অনেকের মধ্যেই আমি দেখেছি। আপনি এত সুন্দর প্রশ্ন করেছেন, কারণ হলো দিস ইজ কাইন্ড অফ কমন প্রশ্ন হয়েছে অনেকের জন্য, যে আমরা এখন এই সময়টা খুব খারাপ, এখন আমাদের দরকার নেই, আমরা দেখি ভবিষ্যতে। তো প্রত্যেকটা কেসের জন্য একটা পার্টিকুলার বা আপনাকে বলি যে কাস্টমাইজ ডিসিশন দরকার। তার কারণ হলো বিভিন্নজন বিভিন্ন কারণে অ্যাসিলাম চেয়ে থাকেন। বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এইগুলার অনেকটাই প্রভাব পড়ে। তার কারণ হলো আপনি যদি বিএনপি থেকে করে থাকেন তাহলে অনেক জাজ বলবেন যে আপনি যদি বিএনপি করতেন, এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, সুতরাং আপনি আপনার জীবন তো বিপন্ন আপনি বলতে পারেন না। তো এই কথাগুলো কিন্তু সরলভাবে বললে মনে হবে যে খুব সঠিক, কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন সময় আমরা কিন্তু 5ই আগস্টের পরেও বাংলাদেশ 2024 পরে আমরা বিএনপি বলেন, বিভিন্ন মানে এলজিপি যারা করেছেন, দাবি করেছেন তাদের, এবং অন্যান্য ধর্মীয়ভাবে যারা রিলিজিয়াস করেছেন তাদের কিন্তু কেসে অ্যাপ্রুভ হয়েছে। তো এইগুলো হওয়ার, এবং অনেকের যে হয়নি সেটাও সঠিক, কিন্তু না হওয়ার চেয়ে হওয়ার সংখ্যাই বেশি। কারণ হলো প্রথমত আপনাকে প্রমাণ করতে হবে যে শেষ হয়ে যায়নি। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার যে আওয়ামী লীগ যে বর্তমান ক্ষমতায় না থাকার কারণেই যে আপনার জীবন এখন বিপদাপন্ন নেই, এটা সরকারকে কিন্তু প্রমাণ করতে হবে। সুতরাং সেইগুলো জায়গা থেকে আপনাকে যদি সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারেন কেসটা, তাহলে কিন্তু আপনার জেতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। কাজেই
আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি এখন করব না, তাহলে আপনাকে অনেকগুলো জিনিসই হিসেব রাখতে হবে যে কেন। আপনি যদি মনে করেন যে আপনি কোনো ডকুমেন্ট এখন আনতে পারছেন না, এটা আপনার পার্সোনালাইজ কারণ। কিন্তু ইন জেনারেল যদি কেউ মনে করেন যে দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমার কেসটা পিছিয়ে দেওয়া ভালো, আপ টু ইউ। বাট আপনি কেমন করে মনে করতে পারেন যে পরবর্তী যে সময়টা আসবে সেটা আপনার কেসের জন্য ভালো হবে, যেটা আপনার কন্ট্রোলে নেই। যেটা কন্ট্রোলে, আমার কন্ট্রোলে যে সিচুয়েশন নেই, তার ভিতরে ডিসিশন নেওয়া খুবই মুশকিল আমার কাছে মনে হয়। কারণ এরপরে বাংলাদেশে আপনি যে পার্টি করেন সেই পার্টি যদি ক্ষমতায় এসে যায়, তাহলে আপনার কেস তো আরও অনেকটাই দুর্বল হয়ে যাবে। যদি এখন যা দুর্বল তাতে দুর্বলতা হবে। সুতরাং অ্যাগেন কাউকে বলা মুশকিল সরাসরি আপনাকে অন এয়ার, আমরা ইন জেনারেল একটা কোনো কাউকে সিদ্ধান্ত দেওয়া সম্ভব না যে আপনার কেসটা আপনি না করে একটু দেরি করার চেষ্টা করেন। তবে আপনি আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি চান যে আপনার কেসটা দেরি করবেন তাহলেই যে আপনি পারবেন তা কিন্তু না। কারণ হলো আপনাকে যদি অনেক দিন হয়ে থাকে, কিন্তু নীতি অনুসারে কোর্টগুলো কিন্তু সবসময় তাদেরকে কাজ করতে হয় যেসব পুরনো কেসগুলোকে মানে আগে এগুলোকে ডিসপোজ অফ করতে হয়। সুতরাং আপনার উপরেই ইচ্ছা করলেই যে আপনি পিছিয়ে পারবেন তা কিন্তু না। অনেক সময় বরং আপনাকে এটা খারাপও হতে পারে যে আপনার স্যাংশন হতে পারেন যে আপনি কোনো ডকুমেন্টস দিতে পারেন, রেকর্ড ক্লোজ করে দিল। তো এনিওয়ে, অলওয়েজ টক টু ইউর অ্যাটর্নি অ্যান্ড ইভ্যালুয়েট ইউর সিচুয়েশন, এবং সমস্ত কিছু মিলেই ডিসিশনটা নেওয়া ভালো। কাজে এটা কোনো জেনারেলাইজ ডিসিশন কোনোভাবে কাজে লাগবে না। ধন্যবাদ। জি, অশোকের কর্মকার, সম্প্রতি ট্রাম্প প্রশাসনের একটা নতুন নিয়ম করা হয়েছে। সেখানে বলা হচ্ছে নন সিটিজেন যারা আমেরিকায় আছেন ভিজিট ভিসা কিংবা অন্যান্য ভিসায় 30 দিনের বেশি যদি তারা আমেরিকায় স্টে করেন, তাহলে আসলে ট্রাম্প প্রশাসনকে জানাতে হবে। কোন উপায়ে জানাতে হবে কিংবা কিভাবে আসলে এটা জানাতে হবে সেই ইনফরমেশনটা একটু দিবেন কিনা? ধন্যবাদ। যে ফর্মের কথা বলা হয়েছে তাদের আসলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদেরকে জানানো দরকার যে তারা আছেন। একটা ফর্ম তারা করেছেন 325R। তো সে ঘটনাটা হলো যেটা আমাদের জন্য প্রযোজ্য না ম্যাক্সিমাম ক্ষেত্রে, তার কারণ বাংলাদেশ থেকে যারা ভিসা নিয়ে আসেন তারা কিন্তু প্রত্যেকেই ফিঙ্গারপ্রিন্টেড হন আপনার কনসুলেটে। আর যারা কিনা ভিসা না নিয়ে আসেন বর্ডারে তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্টিংটা হয়ে যায়। সুতরাং যাদের ওয়ান্স দেয়ার ফিঙ্গারপ্রিন্টেড তাদের কিন্তু আর নতুন করে জানাবার কিছু থাকে না। যারা এয়ারপোর্ট দিয়ে এসেছেন তাদের জানানোর প্রয়োজন পড়ছে না, বিকজ তাদের কনসুলেটে তাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে। তবে অনেকেই আছেন যাদের বয়স 14 বছরের নিচে ছিল যখন এসছেন, তারা 14 বছরের নিচে ছিল যেসব আপনার চিলড্রেন, আর তাদের কিন্তু কখনো ফিঙ্গারপ্রিন্ট হয়নি। সুতরাং তারা যদি আসার পরে যদি আপনি 14 বছর হয়ে থাকেন, 14 যদি অ্যাটেন্ড করে থাকেন, তাহলে তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। তাদের কিন্তু আওতায় প্যারেন্টদের তখন দায়িত্ব হবে তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। অনলাইনে গিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে। ধন্যবাদ। জি, আর একটি দর্শকের টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি শিকদার বলছিলাম। অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল, আমি কি প্রশ্নটা করতে পারি? জি, নিশ্চয়ই। আমি জানতে চাচ্ছিলাম আসলে IR1 ক্যাটাগরিতে আমি এদেশে আসছিলাম 5 মাস আগে। তো এখন এই মুহূর্তে আমার 10 ইয়ার্স গ্রিন কার্ড পেয়েছি, সোশ্যাল সিকিউরিটি আইডি সবকিছু পেয়েছি, কিন্তু মানে আমার ওয়াইফের সাথে বনিবনা হচ্ছে না। তো এই মুহূর্তে আমি সেপারেট আছি, বাট কোনো ভায়োলেশন বা কোনো কিছুতে জড়াইনি। আমি আলাদাই আছি। তো এখন আমার কি করণীয়? মানে আমি 3-4 দিন হয় আমি আলাদা আছি, এখন এই মুহূর্তে আমার কি করণীয়? আর অ্যাড্রেস চেঞ্জ কোনো অ্যাড্রেস চেঞ্জের বিষয়ে কোনো কিছু করতে হবে কিনা? আমি একজন বলেছিল যে USCIS ওয়েবসাইটে নাকি অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, এই বিষয়ে যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। সরি আপনার সরি টু নো দ্যাট, বাট অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারটা আমি বলে দিই আপনাকে যে হ্যাঁ, USCIS এর নিয়ম অনুসারে আপনাকে যখনই আপনি কোনো অ্যাড্রেস চেঞ্জ করেন 5 দিনের মধ্যে আপনি জানাবেন তাদেরকে যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করছেন। AR11 একটা ফর্ম আছে, আপনি এটা ফিল আপ করে ফাইল করবেন, তাহলে হয়ে গেল। আর আপনি যে কথাগুলো বলেছেন যে আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্কে কী করবেন, কী করাটা হলো এটা মুশকিল কাউকে বলা যে আপনি কী করবেন। আমি আইনগত জায়গায় বলতে পারি যদি আপনি যেহেতু 10 বছরের জন্য যাদের পার্মানেন্ট গ্রিন কার্ড যাদের আছে তাদের আপনার গ্রিন কার্ড কিন্তু নট অ্যাট স্টেক, মানে সমস্যাই নেই। কারণ হলো সেপারেশন হওয়া বা ডিভোর্স যদি হয় বা সেপারেশন হয়
তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা নেই, মানে আইনগতভাবে সেদিক থেকে। কিন্তু অবশ্যই যে কোনো রকমভাবে ডোমেস্টিক ভায়োলেন্স বা এরকম কোনো কিছু যদি হয়, মানে কোনো আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ যায়, সে কারণে যদি আপনাকে গ্রেপ্তার হতে হয়, তাহলে সামগ্রিকভাবে আপনার উপরে অ্যাডভার্স এফেক্ট হতে পারে, এবং আদারওয়াইজ আই ডু নট সি এনি প্রবলেম। ধন্যবাদ। জি, অশোক কর্মকার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, এখনো যদিও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রস্তাবনা পাস হয়নি, কিন্তু তারপরেও আইনি জায়গা থেকেই হোক, কিংবা আপনি যেহেতু কমিউনিটির সাথে আছেন, বিভিন্ন রকম সমস্যাগুলো দেখছেন, অনেক রকমের সংকটগুলো আপনার সামনে দিয়ে আসা যাওয়া করছে, সেক্ষেত্রে আপনি আসলে কি পরামর্শ দিবেন যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে, মত প্রকাশের ক্ষেত্রে, মন্তব্য কিংবা রিয়াকশনের ক্ষেত্রে কি আসলে এখন থেকে একটু সচেতন হওয়া উচিত? নির্দেশ আপনি যেটা বলেছেন, আপনি যে আগে বলেছিলেন, হ্যাঁ, সচেতন হওয়াটার কোনো বিকল্প নেই, সবসময় তাই। কারণ হলো প্রথমত হলো যে আপনি তো বেনিফিটটা তো চান আপনি ইমিগ্রেশনের। এখানে আমরা লয়ার, আমরা ফাইট করছি, কিন্তু আপনি যখন ফাইট করা মানেই হলো সব জিনিস ডিলেইড হওয়া, এবং কোনো কোনো ক্ষেত্রে ফাইট করার পরে কী রেজাল্ট আসবে সেটা আনসার্টেন। সুতরাং যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, আপনি প্রথম থেকেই বলেছেন, আমার প্রথম থেকে আপনি যে অনেক সুন্দর করে যে ভূমিকাটা দিয়েছেন, সেখান থেকে আমার সব উত্তরগুলো আছে মানুষের কাছে। যা ভেরি কেয়ারফুল। আমাদের মত প্রকাশের যেমন স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা কোন পর্যন্ত যায় এবং শেষ পর্যন্ত গিয়ে এটা অ্যান্টাইসেমিটিক হয় কিনা, যেটা বারবার ট্রাম্প প্রশাসন বলার চেষ্টা করছে যে আমাদের অনেকেই অ্যান্টাইসেমিটিকেরও আবার সংজ্ঞা নিয়েও অনেক প্রশ্ন আছে। অনেকে ইসরায়েল বিরোধী কথাই যে অ্যান্টাইসেমিটিক, এটাও যেমন না, আবার অনেক সময় এটা অ্যান্টাইসেমিটিক হতে পারে। আমরা না জেনেই আমরা অনেক সময় কথা বলে থাকি যেগুলো রেসিস্ট ধরনের হয়। সোশ্যাল মিডিয়াতে আপনি আমাদের মধ্যে অনেকেই কথাবার্তা, অনেক ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এগুলো বলেন, আপনার যেমন রাইট আছে, তেমনি অন্যভাবে নেওয়ার বিভিন্ন ব্যাখ্যা করার অবকাশ রয়ে গেছে। সুতরাং জাস্ট ওয়েন ইউ ডু দ্যাট, আপনি আপনার মতামত আপনি কি হোল্ড করেন কেউ তো জানতে পারবে না, কিন্তু কি প্রকাশ করলেন সেটাই সবাই জানবে। সুতরাং প্রকাশ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা ভালো, পার্টিকুলারলি যখন আপনি কোনো ইমিগ্রেশনের বেনিফিটের জন্য চিন্তা করছেন বা আপনি সেটা আপনার দরকার হবে। আদারওয়াইজ বিইং সিটিজেন, অবশ্যই আপনি সব কথাই বলতে পারেন, যে কথা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের আপনার অধিকার আছে যে কোনো কথা বলা। কিন্তু অ্যাগেইন আপনার কথাও কিন্তু আপনার যে কোনো আত্মীয় স্বজন যারা কিনা অ্যাপ্লিকেশন করছে, যদি এই নীতিটা সোশ্যাল আইডেন্টিফায়ার কালেকশন যেটা করছে সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আপনি কী কথা বলছেন সেগুলোও কিন্তু তারা ইসের মধ্যে আওতায় আনতে পারেন, যে কোনো মতামত অথবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সুতরাং বি কেয়ারফুল। ধন্যবাদ সবাইকে। জি, অশোক কর্মকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজ আমাদের সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, দর্শকদের সবাইকে ধন্যবাদ। গুড নাইট। জি, ধন্যবাদ জানাবো দর্শকদেরকে আমার পক্ষ থেকেও। টিবিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।